সৌভিক মায়রার দিকে চেয়ে হেসে বলল, এত সুন্দর বউ কোথায় পেলি ইরফান? ইরফানের চোয়াল শক্ত হয়, মায়রাকে কোলে তুলে নেয়। মায়রার চোখ বড় বড় করে তাকায়, কিন্তু চেঁচালো না। মিনমিন করে বলে, নামান নামান, হাই আল্লাহ, অনেক মানুষ। ইরফান ভাবে মায়রাকে তার গাড়িতে বসিয়ে দেয়। বা হাতে মায়রার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, এখান থেকে এক পা বাইরে রেখেছিস তো তোকে খুন করবো, স্টুপিড গার্ল। মায়রা কেঁপে ওঠে। ইরফান গাড়ির দরজা লাগিয়ে সৌভিকের সামনে এসে দাঁড়িয়ে বলে, চোখ নিচে রাখবি। আফটার অল চোখ তুলে নেওয়ার অভিজ্ঞতা আমার একটু বেশিই আছে। সৌভিক হেসে বলে, তুই আবার কার চোখ তুলেছিস? সবচেয়ে বড় কথা, কার জন্য? ইরফান ঠোঁট বাঁকালো একটু। সৌভিক হেসে বলে, এসব বাদ দে। তুই যে এখানে বইয়ের সাথে জড়াজড়ি করলি, অনেক স্টুডেন্ট হয়তো দেখেছে তোদের। আমিও তো তোর ছোটখাটো একটা শত্রু। বাল্যবিবাহের খবর তো এবার ছড়িয়ে পড়বে, তুই চাকরি হারাবি। ইরফান ভাবে উত্তর দেয়, আই ডোন্ট কেয়ার। একটু থেমে বাঁ হাতটা প্যান্টের পকেটে রেখে ডান হাতে সৌভিকের কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমার মনে হয় তুমি খুব শীঘ্রই। একটু থেমে বাঁ হাতটা প্যান্টের পকেটে রেখে ডান হাতে সৌভিকের কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমার মনে হয় তুই খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবি। কথাটা বলেই সৌভিককে একটা ধাক্কা দিয়ে গটগট পায়ে তার গাড়ির দিকে যায়। খুব লোভ হয় যে শীষ বাজায়, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইরফান খুব লোভ হয় যে শীষ বাজাতে বাজাতেই মায়রার পাশের ড্রাইভিং সিটে এসে বসে। মায়রা পানির পট থেকে পানি খাচ্ছিল। হঠাৎ ইরফানের শীষ কানে আসতেই বেচারি ইরফানের দিকে চেয়ে কেশে ওঠে। ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। মায়রার মুখে পানি ছিল। কেশে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, ডান হাতে মুখটা চেপে ধরে। হায় আল্লাহ, এই লোকটার সাথেই শুধু অঘটন ঘটতে হয়। এমনিতেই কেমন রেগেছিল, দাঁত ফেলার বদলে খুন করতে চেয়েছে। এখন তাকে কি করবে? ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, বড় হবে না তুমি? মায়েরা অসহায় মুখ করে তাকায়। সে তো বড়ই। ভুল করে কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতেই থাকে, বড় হবে না, বড় হবে না। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি বড় হয়েছি। আপনি চশমা কিনুন, এত বড় আমিকে শুধু ছোট দেখেন আপনি। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবার বলে, আর ইউ শিওর? মায়রা মাথা ওপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোরায়, ঠোঁট বাঁকায় সামান্য, দৃষ্টি রাস্তার পানে রেখে ঠান্ডা গলায় বলে, ওকে, ভেরি সুন প্রুভ নিয়ে নিব। মায়রা বোকা চোখে তাকিয়ে ইরফানের দিকে হাতে থাকা পানির পট থেকে আরো কিছুটা পানি খেয়ে নেয়। এরপর পানির পটটি ব্যাগে রেখে দুই পা সিটের উপরে তুলে বসে। পায়ের মোজা খোলে, সিটে মাথা এলিয়ে শান্তিতে চোখ বুজে নেয়। একটু পর কিছু একটা ভাবতেই তড়াক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। কানে ফোন নেই, দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে। তাহলে একা একা কার সাথে কথা বলছে? ভাবনা অনুযায়ী মায়রা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখটা নিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে। বেচারি সঠিকভাবে কিছু করতে তো পারেই না, ঠাস করে ইরফানের কোলের ওপরে মুখ থুবড়ে পড়ে যায়। ইরফান কথা বলতে বলতে বিস্ময়কর দৃষ্টিতে তাকায় তার দুই পায়ের ওপরে উপুড় হয়ে থাকা মায়রার দিকে। মায়রা দ্রুত মাথা তুলে বলে, সরি সরি। কথাটা বলেই দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। ড্যাশবোর্ডের ওপর থেকে ফোনটা নিয়ে লাইনটা কেটে আবারও ফোনটা সেখানে রেখে দেয়। মায়রা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সরি, আসলে আমি চোখা চোখে চেক করছিলাম আপনি পাগল টাগল হয়ে গেলেন কিনা। ইরফান সাথে সাথেই বলে ওঠে, হয়েছি। মায়েরা অবাক হয়ে বলে, কি? ইরফান বাঁ হাতে মায়রার মাথার সামনের দিকে ঘুরিয়ে দেয়, দৃষ্টির সামনে রেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, পাগল। মায়েরা কি বলবে বুঝলো না। এই লোকটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? নিজেই নিজেকে পাগল বলছে।
ইরফান বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রাখে। মায়েরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো। এবার বুঝলো আসল কাহিনী। ধ্যাত, তার মাথায় এটা কেন আসেনি। ইরফান মায়রার হেজাবের নিচ দিয়ে তার বাঁ হাত ঢুকিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠার আগেই ইরফান মায়রার গলা চেক করে মৃদু স্বরে বলে, শীত লাগছে? মায়রা ঢোক গেলে ইরফানের হাত তার গলার বিচরণ করছে। মায়রা উসখুস করে। ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মায়রা হেজাবের ওপর দিয়ে ইরফানের হাত তার দুই হাতে ধরে মিনমিন করে বলে, কি করছেন? ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, দৃষ্টি রাস্তায়, গভীর গলায় বলে, আমাকে বলনি কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। অনেকক্ষণ থেকে এসি চলছে, সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না, কিন্তু এই লোকটা তো ঘেমে যায়। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আনসার করছো না কেন? হঠাৎ ধমকে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ইস, এই লোকটা আস্ত একটা খবিশ, শুধুই ধমক দেয়। ইরফান গাড়ির এসিটা অফ করে, গাড়ির গ্লাস নামিয়ে দেয়। এরপর ফোঁস করে শ্বাস ফেলে মৃদু স্বরে বলে, ছেলে দুটো কি করছিল তোমায়? মায়েরা বিচার দেওয়ার মতো করে বলে, জানেন, ওরা খুব খারাপ। আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল, এদের মতোই। আমি ক্লাস 10-এ ওঠার পর স্কুলে যেতে পারতাম না ওদের জন্য। এত ডিস্টার্ব করতো পথে। প্রায় 3 মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি। সবচেয়ে বড় কথা, ওরা কানা হয়ে গিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, একটি চোখ তো ভালো ছিল। মায়েরা কথার তালে বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা ওই এক চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি। ডিস্টার্ব করা তো দূরে থাক, কিভাবে যে এমন। বলতে বলতে মায়েরা থেমে যায়, কিছু একটা ভেবে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? ইরফান মায়রার আড়ালে এক পাশে সামান্য একটু হেসে বলে, গলা নামিয়ে বলে, আই নো এভরিথিং। মায়েরা বেশ কিছুক্ষণ চুপ থেকে, লোকটা তো সেই গ্রামে যেত, জানতেই পারে, এটা ভেবে মায়েরা এসব ভাবনা বিদায় দিল। মনে পড়ল তার তো কলেজের জুতা নেই, সে জুতো ছুঁড়ে ফেলেছে। এখন কলেজে কি পরে আসবে? ঘাড় বাঁকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে, আমাকে এক জোড়া জুতা কিনে দিবেন? ইরফান আর চোখে একবার তাকায় মায়রার দিকে। মায়রা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান ছোট করে বলে, দিব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি শু স্টোরের সামনে গাড়ি সাইড করে। মায়রা ইরফানের বুকের ডান গাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল, ডান হাতে মায়রার মুখটা উঁচু করে ধরে। মায়রা ঘুমের ঘোরে একটু কেঁপে ওঠে, আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। ইরফান মায়রার ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে আলতো চাপ দেয়। মায়রা শব্দ করে শ্বাস ফেলে, চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। মৃদু স্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর মায়রার দিকে কিছুটা ঝুঁকে মায়রার মাথার হেজাব আলগা করে দিয়ে মায়রাকে ভালোভাবে রেখে গাড়ির ডোরটা শব্দহীনভাবে লাগিয়ে দেয়। এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায়। মায়রার কলেজে পরার জন্য 4 জোড়া ক্যানভাস শু, 4 জোড়া স্নিকার্স শু আর 4 জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান। এরপর শু স্টোর ঘুরে ঘুরে 4 জোড়া বুটস, 4 জোড়া লোফার এবং 5 জোড়া পাম্প শু, মোট 25 জোড়া শু নিয়ে নেয়। এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালার আর 5 জোড়া শু নিয়ে নেয়। এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয়। ইরফান গাড়ির ডিকি খুলে দিলে লোকটি সবগুলো জুতোর বাক্স ডিকির ভেতরে রেখে দেয়। ইরফান আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মায়রাকে 2 হাতে আগলে নিয়ে সিটে বসে ঘুমন্ত মায়রাকে তার কোলে বসালো। মায়রা নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। যিনি জুতোর বাক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয়, তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে, আজব ভাই আপনি তো, টাকা না দিয়ে। কথার মাঝেই ইরফান
জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায়। কণ্ঠ নিচু করে দাঁতে দাঁত চেপে বলে, গলায় এত জোর কেন? দেখছিস না ও ঘুমাচ্ছে? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকালে ইরফান রেগে বলে, বাস্টার্ড, চোখ নিচে, আদারওয়াইজ চোখ তুলে নিব। ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কঠোর শোনায়। লোকটি এই পর্যায়ে একটু ভয় পায়, চোখ সরিয়ে নেয় দ্রুত মায়রার থেকে। মায়রা নড়ে চড়ে উঠলেই ইরফান লোকটির শার্ট ছেড়ে মায়রার দিকে তাকায়। লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয়, স্যার আমার। ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয়। লোকটি থেমেও গেল। এতক্ষণ এতটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধার নয়। ইরফান মায়রাকে শান্ত হতে দেখে তার ওয়ালেট থেকে 1000 টাকার একটা নোট বের করে লোকটির দিকে বাড়িয়ে দেয়। ভদ্রলোক ভদ্রতার সহিত বলে, স্যার খুচরা নেই। ইরফান মৃদু স্বরে বলে, পুরোটা রাখো। এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয়, গাড়ির এসি ছেড়ে দেয়। এরপর ডান হাতে মায়রার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। বাঁ হাতে মায়রার কপাল কিছুটা উঁচু করে গলার ভাঁজে লেগে থাকা ঘাম মুছে দেয়। মায়রা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত হয়। চোখ মুখে বিরক্তির ভাঁজ। ঘুমের ঘোরে বিড়বিড় করে ডাকে, শিশওয়ালা। ইরফান সাথে সাথে প্রতি উত্তর করে, বলো বার্ড ফ্লাওয়ার। মায়রা অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুমি আমার শিশুওয়ালা। ইরফান কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। ইরফানের কেমন অস্থির লাগলো মায়রার মুখে তুমি ডাক শুনে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়রার শুকনো ঠোঁট জোড়ায় একটা গাঢ় চুমু আঁকে। মায়রা কেঁপে ওঠে। ইরফান দুই হাতে মায়রাকে তার বুকে চেপে ধরল। মায়রা ঘুমে বিভোর। ইরফান ঠোঁটটা চওড়া করে হাসে। মায়রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে বলে, ইয়া বার্ড ফ্লাওয়ার, আই এম অনলি ইয়োর্স দ্য উইসলার। হ্যাঁ বার্ড ফ্লাওয়ার, আমি শুধুই তোমার শিশুওয়ালা। এরপর ইরফান সোজা হয়ে বসে ইরফানের দিকে তাকায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়, চোখে মুখে ঘুমের কন্যা। মায়রা ইরফানকে ঝাপসা দেখে। ঘুম জড়ানো কণ্ঠে আদো আদো স্বরে বলে, কিছু বললেন? ইরফান মায়রাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে, নো। মায়রা আবারও চোখ বুজে হাসে। ভীষণ ক্লান্ত লাগছে, তবুও কোনো রকমে নিজেকে সামলে ইরফানের বুক থেকে উঠে বসে। দুলতে দুলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে আগলে নেয়। বাঁ হাতে মায়রার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, স্টুপিড গার্ল, ঘুমাও। এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান। মায়রাও আর নড়াচড়া করলো না, আবারও ঘুমিয়ে গেল। মায়রা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর বই নিয়ে বেলকুনিতে গিয়ে একটু আধটু পড়াশোনা করে। একটু পর পর বাগানের দিকে তাকায়, যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করলো। সেই ঘন্টা খানেক হলো মায়রা 2 মিনিট বইয়ের দিকে তাকিয়েছে, 10 মিনিট ইরফানকে দেখেছে। কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে। হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতা কেনা হয়নি। ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো। তাহলে কি তার আজ কলেজে যাওয়া হবে না? ঘর থেকে বেরিয়ে গেল, রিতার সাথে দেখা হয়। মায়রা রিতার হাতটা ধরে বলে, চলো রিতা আপু, আজ আমরা সারাদিন গল্প করি। আমার কলেজে যাওয়া হবে না। কেন? আমার জুতা নেই। তোমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম, দেয়নি, কিপটা লোক। একজোড়া জুতাই তো চেয়েছি। মায়রার কথায় রিতা হেসে ফেলল। মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন জুতার র্যাকের সামনে দাঁড় করিয়ে বলে, এই পুরো র্যাক ভর্তি জুতা তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ায় দেখতে পারোনি। মায়রা জুতোর র্যাক খুলে দেখল, আসলেই এইটা ভর্তি জুতা। বেশ কয়েকটা বাক্স চেক করে অবাক হলো। রিতাকে সহ আরো দুজন কাজের মেয়ে সহ মায়রা সবাইকে যে যে কয়টা পারলো হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায়। ইচ্ছেটা মায়রার, সে সবগুলো এখন পরে পরে দেখবে। মেঝেতে সব রাখা হলে মায়রা সবগুলো জুতোর বাক্স থেকে বের করে। বাক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখলো। এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে। শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলেই একদম মিলে যেত।
মায়েরা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে। পুরো 30 জোড়া জুতা। এতগুলো জুতা কার জন্য কিনেছে? ভাবনা রেখে মায়েরা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগলো। প্রতিটি জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। 3 ধরনের জুতো, যেগুলো কলেজের জন্য, বাকিগুলো এখানে ওখানে পরার জুতো। মায়েরা এক জোড়া জুতা পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে। পরনের ওড়নাটা খুলে রাখলো, এটা ডিস্টার্ব করছে। চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটির ঠেলায় খুলে গেছে। মায়েরা জুতা পরে র্যাম্প শো এর মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে। মুখে হাসি। ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে। মায়েরার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে। মায়েরা ঘুরে ঘুরে নিজেকে দেখছে। এখানে কালো জুতার সংখ্যা সবচেয়ে বেশি। মায়েরার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে। লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়। আবারও কোমর এদিকে ওদিকে করে হাঁটে। ইরফান 2 হাত আড়াআড়ি ভাবে বুকে গুজে মায়রাকে সূক্ষ্ম চোখে পরখ করে। মায়রার ঢং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। মায়েরা লাস্ট জুতাটা পরে কোমরে বাঁ হাত রাখে, ডান পাশে আয়নার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে। এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। দৃষ্টি পেছনের দিকে চলে যায়। দরজায় ইরফানকে দেখে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত পেছনে ফিরে জিহবায় কামড় দেয়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান ঠোঁট প্রসারিত করে হাসে। মায়রা দ্রুত জুতো খুলে পিছু ফিরে দৌড়াতে গিয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। এখন কি করবে? সব মান সম্মান শেষ। এই লোকটা এসেছে, তাকে একবারও বলেনি। পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় ঘোরাতে নিলে ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে আমি দেখছিলাম। থেমে যায়। তার কি যে লজ্জা লাগছে। একটু পর নিজেকে সামলে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে দুজনের চোখাচোখি হয়। মায়রা মিনমিন করে প্রশ্ন করে, এতগুলো জুতো কার জন্য কিনেছেন? ইরফান সাথে সাথেই উত্তর করে, জাস্ট ফর ইউ। মায়রা অবাক হয়ে যায়, এতগুলো কিনেছেন কেন? ইরফান মায়রার কপালের বাম পাশ থেকে ডান পাশের পুরো আঙ্গুল আলতো করে ঘোরায়। মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মাই উইশ, আমার পছন্দ হয়েছে। মায়রার কথার তালে ভীষণ খুশি হয়ে বলে, ভীষণ। কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছোট করে একটুখানি শীষ বাজায়। মায়রার বুকটা ধড়ফড় করে। তার প্রিয় শীষ। ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে আছে। ফারহা ভার্সিটিতে পা রেখে এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারহা কতগুলো যে কল করেছে শুদ্ধকে, শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটিতে আসতে পারেনি, জ্বর বেড়েছিল খুব। আজ একটু কম কম লাগছে, যদিও তার মা আসতে নিষেধ করেছিল। সে শুনল না। শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে। তাদের এই অনুভূতি একদম প্রথম প্রথম পাহাড় দিনের হিসাব ছাড়া কল করত শুদ্ধকে, এটা ওটার বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করত। কথাটা মনে আসতেই চোখের কোণে জলকণার আবির্ভাব হলো। মাথা নিচু করে হাঁটতে লাগলো। সেই দিনের কথাগুলো হাসি পায়। ভীষণ পাগলামি করত শুদ্ধের সাথে একবার কথা বলার জন্য। এরপর যখন একটু আধটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখন মিশকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারহার অভ্যাস বদলে যায়, পাগলামির লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো, কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে এসে ফারহার পাশে দাঁড়িয়ে বলে, কিরে, কখন আসলি? ফারহা মাথা তুলে বিরক্তিকর কণ্ঠে বলে, তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলে, আমি আবার কি করলাম? তোর জন্যই তো শুদ্ধ ভাই। থেমে যায় ফারহা।
দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারহার পাশ থেকে বলে, আরে শুদ্ধ দুলাভাই, কষ্ট পাও। তিনি কষ্ট পেলে আমাদের ফারহা বেবি কষ্ট পায়, বুঝিস না? ফারহা রেগে তাকালো নুসরাতের দিকে, কিচ্ছু না বলে ধূপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়। সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলল, তুমি মেয়েদের গায়ের ওপরে পড়িস কেন রে? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহেদ একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওঠে। ফারহার মন খারাপ, আজ শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে সে শুদ্ধর সাথে কথা বলবে। ছটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পেছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না, ফিরেও তাকালো না। ফারহা আশেপাশে চোখ বোলায়, মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকেই হেঁটে যাচ্ছিল। ফারহা এক প্রকার দৌড়ে শুদ্ধর পেছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারহা আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়, রেগে বলে, এখান থেকে যাও ফারহা, এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারহা অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই আমার কথাটা। শুদ্ধ ধমক দেয়, ফারহা, আমি কিন্তু থাপ্পড় দিয়ে দিব যে কোনো টাইমে, এখান থেকে যাও। ফারহার চোখ জোড়ায় জলকণা চিকচিক করে। সে মানল না, দুই পায়ে এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে, প্লিজ শুদ্ধ ভাই, একবার। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারহা, যাবে তুমি নাকি মার খাবে? ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারহাকে এখনো এখানে দেখে আবারও ধমকে বলে, ফারহা, তুমি একটা বেয়াদব নারী, বুঝেছো? যাও এখান থেকে। ফারহার চোখে পানি টইটুম্বুর নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ তুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজাটা আটকে দেয়। ফারহা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজাটা খোলে সেই আশায়, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারহা নীরব অশ্রুর সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোণায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারহার পাশে নুসরাত এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল? ফারহা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি এই স্যারের ক্লাস করি না। কেন? কারণ এই সৌভিক স্যার একটা বেয়াদব। নুসরাত অবাক হয়ে বলে, কেমনে জানলি? দেখতে তো ভালোই লাগে, ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারহার একদমই পছন্দ নয়। একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক, তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগেছিল। তখন ফারহা চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরাত ফারহার কাঁধে হাত দিয়ে বলে, এভাবে কাঁদছিস কেন? ফারহার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকের শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না, সেই সব বলে। নুসরাত এক হাতে ফারহাকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্নার কি আছে? সবারই মধ্যে একটু আধটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছেড়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে, শুদ্ধ স্যার এমনিতেই ভালো আছে। ফারহা নাক টেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো করে বলছিস না কেন? নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, নিতে চাচ্ছি না তোর জামাইকে, রিল্যাক্স ফারহা বেবি। ফারহা কান্নামাখা গলায় বলে, শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি, আমি ইচ্ছে করে থাপ্পড় দেইনি, সত্যি। নুসরাত মায়ের মায়া লাগলো। ফারহাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে, কান্না অফ কর তো। শুদ্ধ চেয়ারে গা এলিয়ে দিয়ে হঠাৎ হেসে ফেলল। এই ফারহার তেড়ামি এভাবে ছুটবে জানলে কত আগেই এইসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করছে, তাকে থাপ্পড় মেরেছে, এসব মানে না তো, বউ কেন মারবে? শুদ্ধ মেজাজটা বেশ ভালো চড়া ছিল। ফারহাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোনটা বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে বলে, দোস্ত বল, কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে,
কাজী ডাকতে গিয়েছিস? ওয়াও, হাউ কিউট শালা। অতঃপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে তুই। যেই বললাম তোর বোন ওই ভার্জিনিটি ঘেঁটে নেওয়ার জন্য কেঁদে কেটে অস্থির, অমনি পরের দিনই ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে ঘরে দরকার রে সোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ফারহার বড় ভাই। শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে, কি কিউট বড় ভাই রে তুই। শালা হিসাবে তো আরো ভেরি ভেরি কিউট। আমাকে শালা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস। আমার তো বিয়ের শেরওয়ানি বানানো হয়নি সোনা। তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে? ফাইজ হতাশ, এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল। শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল, সুন্দর দেখে একটা কাজী আনিস বুঝলি। কাজী টাক হলে কিন্তু বিয়ে করব না। ওর হাওয়া লেগে যদি আমি টুক হয়ে যাই, তখন আবার আরেক জ্বালা। ফাইজ ওপাশ থেকে হেসে বলল, অতঃপর তোর বিয়েতে আমি টাক কাজী খুঁজে খুঁজে আনবো শালা বাদর। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে থাকে। অতঃপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড সং পাঠাতো। কেন? আরে তোর বোনের ঘাড়ের তেড়া রগে একটু টান দিয়েছি, বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট, ওকে একটু স্যাড সং টং পাঠান না সোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, তুমি আমার বোনের পিছে লাগছিস কেন? ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি বিয়ে দিয়ে দিব আরেক জায়গায়। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইনায়াটার জন্য সেই কষ্ট হচ্ছে জানিস না। তোর পাছার মানচিত্র পাল্টে দিলে বেচারিটা কতই না কাঁদবে। নতুন নতুন জামাইয়ের এই হাল, আমার বোনটা কি করে মেনে নিবে। ফাইজ ওপাশ থেকে কিরমির করে। শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটা কি বর্ণনা দেওয়া শুরু করব? ফাইজ কলটা কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে। একটু পর থামে। ফারহার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে। বিড়বিড় করে বলে, কত জ্বালাইয়া হারাইয়া পাখি, এবার একটু তুমিও জ্বলে যাও। আমি সুযোগ বুঝে ওপর থেকে পানি ছিটিয়ে দিব। সামিয়াটা আসলেই বহুত ভালো, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করলো। ভাবুক ভঙ্গিতে বলে, ফিলিংসের ব্যাপারটা অদ্ভুত, হুট করে কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে। আমাদের খবর না দিয়েই হুট করে একজনের ওপর পিছলা খায়। চোখ বুজে কপালে আঙ্গুল ঠেকাতে ঠেকাতে বিড়বিড় করে, আমার এক পিস ফারহা পাখি, কত ভালোবাসি গো তোমায়। ফারহা চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুদ্ধ তাকে ডাকে, কিন্তু আজ ডাকলো না, বরং একবারও তাকালো না ফারহার দিকে। ফারহার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারহাকে সরাসরি অ্যাভয়েড করলো। একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট দেয়। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারহার দিকে দেখে একটু হাসে। পকেট থেকে ফোনটা বের করে ইরফানকে বলে ফারহাকে নিয়ে তাদের বাড়িতে যেতে। ফারহা বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে, মাথা নিচু। একটু পর পর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে, জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারহার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারহা দ্রুত মাথা তুলে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা ভীত কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এক্ষুনি তো তোমাকে ওই গাড়িটা মেরে দিচ্ছিল। ফারহা দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অতঃপর বলে, তুমি এখানে? মায়রা পেছন থেকে আঙ্গুল দেখিয়ে বলে, ওই তো আমার কলেজ, তুমি এইদিকে এসেছো যে? ফারহা মৃদু স্বরে বলে, এমনি। মায়রা ফারহার চোখ মুখ লাল দেখলো। ফারহার হাত ধরলে অবাক হয়ে বলে, আপু তোমার গায়ে তো জ্বর। ফারহা মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মায়রা আশেপাশে তাকালো। ইরফান যে কই, ভাবলো এগিয়ে যাওয়া যাক। অতঃপর ফারহার হাত ধরে বলে, আসো আপু, উনি এক্ষুনি চলে আসবে, তোমাকে রেখে আসবে, এসো। ফারহা নিষেধ করলো না। ফাইজ আজ বাসায় নেই, শুদ্ধ তো নিয়েই গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই, উল্টো সে ইরফানকে বললেই ইরফান তাকে পৌঁছে দিবে। মায়রা রাস্তার ডান পাশে, বা পাশে ফারহা। মায়রার সামনের দিকে পা রাখতেই হঠাৎ জোরে সোটে একটা ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়।
ফারহাদ চোখ বড় বড় করে তাকায়, দ্রুত মায়রার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মায়রার কাঁধ ধরে বলে, মায়রা, ঠিক আছো? মায়রা চোখ খিচে নিয়েছে, হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে, সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ পুহিয়ে দুই হাত পিচ ঢালা রাস্তা থেকে তুলে বসে। নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মায়রাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, সরি সরি বারবি ডল, অনেক ব্যথা পেয়েছো নাকি? পরিচিত কণ্ঠ পেয়ে মায়রা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে পড়েছে। বিরক্তি কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছি। নাসিম তবদা খেয়ে চেয়ে আসে, অদ্ভুতভাবে আওড়ায়, আঙ্কেল? মায়রা নাসিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসল। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে, কেমন অদ্ভুত নামে ডাকে। ফারহা বোকা চোখে একবার মায়রার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। মায়রা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মায়রাকে ধরতে চায়, সাথে বলে, আমি তোমাকে হেল্প করছি বারবি ডল। মায়রা কিছু বলার আগেই ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।